Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ক্রিকেটে আরও এক সুপার সানডে। এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। রাজনৈতিক উত্তাপ পেরিয়ে মাঠের লড়াইয়ে জিততে চায় দুদলই। দুবাইয়ে এই মহরণ শুরু আজ রাত 8:30টায়। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ লড়াইটা হয়েছিল গত বছর টি-20 বিশ্বকাপে। ভারতের 6 রানে জেতা নিউ ইয়র্কের শ্বাসরুদ্ধকর সেই ম্যাচের 1 বছর 3 মাস পর আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এবারের সুপার সানডেতে থাকছে ভিন্ন আমেজ। শেষ টি-20 সাক্ষাতের পর দুই দলই অনেক বদল এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে আর খেলেন না, তেমনি পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা। এবারের এশিয়া কাপে দু দলেরই হয়েছে উড়ন্ত সূচনা। আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে 10-এর ওপর পজিটিভ রান রেট নিয়ে গ্রুপ এর শীর্ষে ভারত। পাকিস্তানও শুরু করেছে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে। আন্তর্জাতিক টি-20তে দু দলের 13 বারের দেখায় মাত্র 3 বারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। বাকি 10 ম্যাচেই ছিল ভারতের আধিপত্য। যেমনটা বলছিলাম, আজ কিন্তু ক্রিকেটের সুপার সানডে এবং আজকে ভারত পাকিস্তান মহারণ। আর এই মহারণটা আসলে হওয়ারই কথা ছিল না এবারের এশিয়া কাপে। সেক্ষেত্রে এবার কিন্তু দুদলই মাঠে নামছে এবং টসটাও হয়ে গেছে। পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচটি কভার করতে দুবাইয়ে আছেন সহকর্মী রঞ্জন শান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রঞ্জন, হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে দর্শক আগ্রহ কেমন দেখছেন বা দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? রঞ্জন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আজকে ভারত পাকিস্তান মহারণ। পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যান্ত্রিক গোলযোগের কারণে আমরা রঞ্জন শান্তর সাথে কানেকশনটা হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করব আবারও রঞ্জন শান্তর সাথে কানেক্টেড হবার। চলে যেতে চাই পরবর্তী আপডেটে। বছরের পর বছর ধরে এক মিথ্যা আত্মবিশ্বাসের দোলনায় ঝুলছে বাংলাদেশের ক্রিকেট। 2021, 2023 কিংবা 2025 বড় টুর্নামেন্টের আগে ছোট সিরিজ জিতে বাহবা কুড়ায় টিম টাইগার্স। এরপর আইসিসি বা এসিসির মঞ্চে উঠে চোখে দেখে সর্ষের ফুল। জুলিয়ান উডের প্রো ভেলোসিটি ব্যাট হয়তো শেখাতে পারে নতুন টেকনিক, তবে বদলাতে পারে না পুরনো মানসিকতা। জয়ের গল্প দিয়ে শুরুটা করা যাক। 2021 আইসিসি টি-20 বিশ্বকাপের ঠিক আগে মিরপুরের উইকেটে খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে এই গল্পের মোড় বদলে দেয় ওই টি-20 বিশ্বকাপের ভরাডুবি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম হার এবং সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই আরব আমিরাতের মাটিতেই 2 ম্যাচে 100-র নিচে অল আউট। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে সিরিজ জয়। সেই বিশ্বকাপেও যাচ্ছে তাই পারফরমেন্স। ভারতের মাটিতে সেবার নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরে বসে বাংলাদেশ। 2025 এশিয়া কাপের আগে ঘরের মাটিতে মিরপুরের উইকেটে খেলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়, আর সিলেটে খর্বশক্তির ডাচদের বিপক্ষে হেসে খেলে সিরিজ জেতে বাঘেরা। এবারও বদলায়নি ফলাফল। হংকংয়ের বিপক্ষে 143 চেস করতে লাগে 17 ওভার 4 বল, ছক্কা মাত্র 2টো। হংকংও যেখানে মেরেছে 5টা। লঙ্কানদের বিপক্ষে 120 বলের মধ্যে 40টাই ডট, পাওয়ার প্লে 36 বলের মধ্যে 24টা, ছক্কা মাত্র 1টা, তাও শেষ দিকে মেরেছে শামীম। জুলিয়ান উডের প্রো ভেলোসিটি ব্যাট কি আর মিথ্যা আত্মবিশ্বাসের মানসিকতা বদলাতে পারে?
বাংলাদেশের এশিয়া কাপ মিশনটা চলছে আবুধাবিতে, তবে গণমাধ্যম কর্মী হিসেবে আসতে হয়েছে দুবাইয়ে, কারণ ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। মিছে আশা নিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট, তবে বাস্তবতা বলে ভিন্ন কথা। এ যেন অন্য 8-10টা টুর্নামেন্টের মতো শুরুর আগেই শেষ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিসিবির মতো টেবিল রাজনীতি পৃথিবীতে আর কোনো বোর্ডে নেই, এমন মন্তব্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। বলেছেন, কাজের গতিশীলতার জন্য প্রয়োজন বিসিবি নির্বাচন, যেখানে জয়ী হলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার কথা জানান বুলবুল। দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক নাম আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ এক যুগের জাতীয় দল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে আলাদা এক জায়গায় আছেন তিনি। 2002 সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে কিছুদিন কোচিংয়ে থাকার পর পরিবার সহ অস্ট্রেলিয়ায় থিত হন সাবেক এই অধিনায়ক। ভিনদেশে পাড়ি জমালেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি আমিনুল ইসলাম। গত 10 বছর ধরে আইসিসি ও এসিসির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন সভাপতি পদে। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও নিজেই তা পরিষ্কার করেন বুলবুল। আশরাফুলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আশরাফুল, আমি কি তোর জায়গায় দাঁড়াতে পারি? খুব খুশি হচ্ছিল এই জন্য যে ও ইনফ্যাক্ট এখন বোর্ডে আসতে চায় না বা কাউন্সিলর হতে চায় না। ও চাচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস কোচ হতে। তার ফোকাসটা পুরোপুরি এখন মাঠে, সে খেলছেও এখন। সো এখানে কোনো সুযোগ নেই। ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই অধিনায়ক। 3 মাসের এই সময় নিজেকে প্রমাণের কিছু নেই বলে মনে করেন তিনি, বরং ক্রিকেট উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান আমিনুল ইসলাম বুলবুল। আমি কি নিজেকে প্রমাণ করতে এখানে আসিনি, আমি এসেছি বাংলাদেশ ক্রিকেটের যে গ্যাপগুলো আছে সেগুলো ফুলফিল করতে। আমাদের কিন্তু ভিত্তিটা খুব জরুরি। আমরা এখনও জানি না যে আমাদের দেশের ঢাকার বাইরে কী কী ট্যালেন্টেড ক্রিকেটার্স আছে, কি ফ্যাসিলিটিস আছে, কীভাবে এই ক্রিকেটটাকে আমরা কীভাবে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, কীভাবে পর্যটন বড় করতে পারি। টেবিল যদি শক্ত হয় তাহলে মাঠের খেলায়ও তার সুফল পাওয়া যায়। তবে বিসিবির টেবিল রাজনীতি পৃথিবীর আর কোথাও নেই বলে মত বুলবুলের। একটা দেশে ক্রিকেট বোর্ডে ইলেকশন হবে, ইলেকশনটা তো এত বড় জাঁকজমকপূর্ণ বা এত ইনভলভমেন্ট, এত রাজনীতি, এটা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। নির্বাচনে জয়ী হলে নারী ক্রিকেট কাঠামো ঢেলে সাজানো সহ ফিক্সিং ইস্যুতে শাস্তির ক্ষেত্রেও কাজ করার কথা জানান সাবেক এই অধিনায়ক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ক্রিকেটের উন্নতি করতে হলে বিসিবি নির্বাচন অবশ্যই প্রয়োজন, এবং গতকাল রাতেই কিন্তু আমরা নিউজটা পেয়েছিলাম যে অক্টোবরের 4 তারিখেই বিসিবি নির্বাচনটা হতে যাচ্ছে। সেই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। এদিকে যেতে চাই ফুটবলের খবরে। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লীগ বা বিএফএল করা হচ্ছে। শুধু তাই নয়, বিপিএল ও ফেডারেশন কাপের স্পন্সরেও আসছে পরিবর্তন। বাফুফের সঙ্গে এক মৌসুমের জন্য বড় অঙ্কের চুক্তি করতে যাচ্ছে একটি দেশি প্রতিষ্ঠান। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। পেশাদার ফুটবলের সর্বোচ্চ লীগ বিপিএল ফুটবল। তবে গুগলে বিপিএল লিগে সার্চ করলেই মেলে বিপিএল ক্রিকেট, যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিপিএল এর নাম বদলে বাংলাদেশ ফুটবল লীগ করতে যাচ্ছে। আমাদের প্রস্তাবনা যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসলে ক্রিকেটের যেটা সর্বোচ্চ লীগ সেটার নামও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই দুটো নামের একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা একটা নাম পরিবর্তনের আমরা প্রস্তাব এনেছি। তো যেহেতু নাম পরিবর্তন হবে, যদি হয় আর কি, তাহলে সেটা লোগো তো অবশ্যই পরিবর্তিত হবে। আর যেহেতু এটা পরিবর্তিত নামে প্রথম লিগ হবে, কাজে আমাদের তো ব্র্যান্ডিংয়ের দিকে আমরা আলাদা একটা নজর থাকবেই। বিপিএলকে নতুন করে ব্র্যান্ডিং করতেই এমন পরিকল্পনা বাফুফের। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএল এর নাম ঠিকই থাকছে, সেখানে আসছে না কোনো পরিবর্তন। বিসিএল আমরা চেষ্টা করছি নতুন স্পন্সর জোগাড় করার জন্য। আর বিসিএল এর নাম যেহেতু আমরা পরিবর্তন করছি না, হয়তো আপাতত আমরা লোগোটা না পরিবর্তনের দিকে এই মুহূর্তে যাচ্ছি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে বিপিএল ও ফেডারেশন কাপের স্পন্সরশিপ প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে এই দুটি আসরকে স্পন্সর করেছে একটি গ্রুপ, কিন্তু
তার চেয়েও বড় অঙ্কের প্রস্তাব পাওয়ায় দেশি একটি কোম্পানির সঙ্গে 1 মৌসুমের চুক্তি করতে যাচ্ছে বাফুফে। দু একটা হাউসের সাথে খুব একেবারে চূড়ান্ত চুক্তির কাছাকাছি অবস্থান করছি, হয়তো আজকালকের মধ্যেই আমরা আমাদের এই স্পন্সরের নামটা আপনাদেরকে জানাতে সক্ষম হব। 19 সেপ্টেম্বর কিংস মোহামেডান চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। রবিবার সেই ম্যাচ হোম ভেন্যু কুমিল্লায় আয়োজন করতে বাফুফেকে চিঠি দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চলছে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান এবং ভারতের হাই ভোল্টেজ ম্যাচটি, এবং এই ম্যাচটি কভার করতে দুবাই আছেন সহকর্মী রঞ্জন শান্ত। আমরা পুনরায় তার সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। রঞ্জন, এবার নিশ্চয়ই শুনতে পারছেন আপনি, এবং আজকে তো হাই ভোল্টেজ এই ম্যাচ, দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? এবং পাকিস্তান তো টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। সঞ্জনা, পুরোপুরি আসলে একটা যুদ্ধ বলা যায়, যুদ্ধ যে যুদ্ধের দামামা বেড়েছিল ভারত পাকিস্তানের, মনে হচ্ছে দুবাই স্টেডিয়ামের বাইরেও সেই একই যুদ্ধ। এই যুদ্ধ করে লাইভেও যুক্ত হতে পারলাম, যমুনার দর্শকদের সামনে কথা বলতে পারছি। আসলে এই যে পেছনে ভিড়টা দেখছেন, এটা 10 ভাগের 1 ভাগ। যে ম্যানস ফ্লো গেছে এখানে, সেটা একেবারে অন্যরকম একটা ব্যাপার ছিল। দুবাই পুলিশ হিমশিম খেয়েছে আজকে বলা যায় এই মানুষদের কন্ট্রোল করতে। এত এত ভেতরে আসলে সেই উন্মাদনাটা ছিল এই ম্যাচ দেখা গিয়ে। এবং টস হয়ে গেছে আপনি বলেছেন, কিন্তু এই টসটা দেখার সুযোগ হয়নি, সেটা নিয়েই আক্ষেপ, ছটফট। প্রথম বল থেকে দেখতে পারবেন কিনা সেটা নিয়েও এখন আক্ষেপ। আপনি আমার পেছনে হয়তো দেখছেন যে মাঝে মাঝে লোক কমে যাচ্ছে। আপনি ঠিক আপনাকে বলে দিই যে এখনো অন্তত কয়েক হাজার মানুষ ওপাশে আটকা পড়ে আছে, তাদেরকে ডিসিপ্লিন ওয়েতে রাস্তা পার করানোর জন্য আটকে দেওয়া হয়েছে। আবারও তারা ভেতর প্রবেশ করবেন, আর বাকি মানুষ তো প্রবেশ করেছেনই। তো একটা অন্যরকম, আমিও সেই ভিড়ের মধ্যে ছিলাম, আমিও সেই ভিড়ের মধ্যে যমুনার দর্শকদের ফেসবুক পেজে লাইভে কথা বলার চেষ্টা করছিলাম। তো মাঠের বাইরে যে উত্তেজনা, সেটা মাঠের ভেতরেও নিশ্চয়ই রয়েছে, কারণ এত এত দর্শক সেই এক্সপেকটেশন নিয়ে এসছে। এবং হোক না রোহিত কোহলি নেই, হোক বাবর রিজওয়ান নেই, কিন্তু সেই ভারতের জার্সি আর পাকিস্তানের জার্সিতে তো আছে। ওই আবেগটা কিন্তু এই দর্শকদের মধ্যে একই আছে, সুতরাং তারা ওই রাইভালরিটা দেখতে চায়। সেটাই মাঠে প্রত্যাশা করছে সবাই। এক পেশে ম্যাচ না হোক, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হোক, সেটাই প্রত্যাশা। কিন্তু এবারে আসলে ওই পেহেলগাম ঘটনার পরে এই উত্তেজনাটা ভেতরে ভেতরে চাপা, উত্তেজনাটা অনেক বেশি। অনেক ভারতীয় নাগরিক কিন্তু চেষ্টা করেছেন এই ম্যাচ যাতে না হয়, কোর্টে পর্যন্ত গেছে। তবে শেষ পর্যন্ত এই ম্যাচটা মাঠে গড়াচ্ছে, কারণ ভারতীয় গভর্নমেন্ট চাইছে যে বড় টুর্নামেন্টে যেহেতু সব দেশ অংশগ্রহণ করে, সেখানে আসলে কোনো বৈরিতা নেই। মাঠের খেলা কেমন হবে সেটা একটা এখন বড় ব্যাপার। হোপফুলি একটা ভালো ম্যাচ হবে। পাকিস্তানও বেশ কিছু ইয়াং ক্রিকেটার্স তারা ভালো করছে, ভারতে তো পুরোপুরি একটা ইয়াং সেট আপ, তবে পূর্ণ শক্তির দল বলা যায়। 2024 ওয়ার্ল্ড কাপ জেতার পর এখন আসলে অভিষেক শর্মারা, সূর্য কুমাররা আছেন, গিলরা আছেন, এখন অন্যরকম একটা ফাইট হবে ওখানে। শাহিন আফ্রিদিরা এখনো আছেন, সাইম আয়ুবের মতো ব্যাটাররা এখনো আছেন। তো লড়াইটা জমবে বেশ, এবং দর্শকদের মধ্যে যে উত্তেজনা দেখেছি সেটা একেবারে ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ একটা উন্মাদনা, এবং ক্রিকেটেই বোধহয় এটা সম্ভব। সবকিছু বৈরিতা, সব কথার লড়াই পেরিয়ে মাঠে একটা অন্যরকম উত্তেজনা কাজ করবে। তবে এই ম্যাচের যারা জিতবে তাদের একটা যে আপার হ্যান্ডে থাকা, সবকিছু নিয়ে কথার যুদ্ধ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যাওয়া। যারা হেরে যাবে তারা একটু মেন্টালি আসলে বকডাউন থাকা। আমি আগে বলেছি এটা একটা ইগোর লড়াই। শুধুমাত্র শাহিন শাহ আফ্রিদি বল করলেন, শুভমান গিল ছক্কা মারলেন, সেটা কিন্তু নয়। শুধুমাত্র আসলে বুমরা বল করলেন, সাইম আইয়ুবের স্টাম্প উড়ে গেল, শুধু এটা নয়। লড়াইটা আসলে ইগোর, লড়াইটা আভিজাত্যের, লড়াইটা আসলে আত্মসম্মানের, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ভারত পাকিস্তান ম্যাচ। হোপফুলি ক্রিকেটের জন্য, ভারত পাকিস্তানের জন্য একটা অন্যরকম দিন হবে, অন্যরকম একটা ম্যাচ হবে, সেটাই প্রত্যাশা। এবং এই যে দর্শক এখনো অনেকটা আশা নিয়ে, অনেকটা স্বপ্ন নিয়ে হেঁটে চলেছে স্টেডিয়ামের দিকে, তারা হোপফুলি ম্যাচটা উপভোগ করতে পারবে, সেটাই এখন পর্যন্ত প্রত্যাশা করছি সঞ্জনা। এবং আরেকটু বলে রাখি, বাংলাদেশের সাংবাদিকদের কিন্তু এই মাঠে বসে ম্যাচ দেখার অধিকার খুব একটা দেয়াই হয়নি। খুব একটা বলতে ভুল হবে, আমাদের মাঠের বাইরেই থাকতে হবে। কারণ এই ম্যাচের আসলে উত্তেজনাই এমন। ভারতের যারা গণমাধ্যম কর্মী আছেন তারা থাকবেন, পাকিস্তানের গণমাধ্যম কর্মী আছে তারা থাকবেন, এরপরে এখানকার হোস্ট যারা বা স্থানীয়রা তারা সুযোগ পাবেন, এরপরে অন্য কোনো দেশ। তো সেই সুযোগে, সেই কারণে বলে দেওয়া হয়েছে আমাদের হয়তো মাঠের বাইরে থেকে ম্যাচ কভার করতে হবে, কিন্তু এটাও একটা অন্যরকম এক্সপেরিয়েন্স সঞ্জনা। একদমই তাই রঞ্জন, আমরাও প্রত্যাশা করছি আজকের ম্যাচটা যেমনটা হাই ভোল্টেজ, আমরা মাঠের প্রতিফলনেও তেমনটাই দেখতে পাবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।
এদিকে নভেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে আসছে আজারবাইজান জাতীয় নারী ফুটবল দল। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 24 নভেম্বর থেকে 2 ডিসেম্বরের মধ্যে হবে এই টুর্নামেন্ট। বাকি এক দল নিশ্চিত না হলে আজারবাইজানের বিপক্ষেই খেলবে দুটি ফিফা প্রীতি ম্যাচ। নভেম্বরে যে উইন্ডোটা আছে সেখানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আজারবাইজান ন্যাশনাল ওমেন্স টিম কনফার্ম করেছে। আপনারা জানেন আজারবাইজানের কিন্তু একটি অংশ ইউরোপে পড়েছে এবং বাকিটি এশিয়াতে। সো দিস উইল অ্যাকচুয়ালি বি ফার্স্ট টাইম একটি ইউরোপীয় দলের সাথেও আমরা খেলার একটি অভিজ্ঞতা অর্জন করতে যাব এবং র্যাঙ্কিংও তারা আমাদের অলমোস্ট 30 স্টেপস উপরে আমাদের উপরে। সো শক্তিমত্তা দিক দিয়েও যথেষ্ট শক্তিশালী দল হিসেবে তারা পরিচিত। বাংলাদেশ এবং আজারবাইজান এই মুহূর্তে কনফার্ম হয়েছে। আমরা খুব চেষ্টা করছি যে আরেকটা দেশকে আনার জন্য যেন আমরা একটা ট্রাইনেশন করতে পারি। হাউএভার আজারবাইজান ইজ কনফার্মড। ব্যাট ছাড়া তো ক্রিকেট খেলাই যাবে না, তাই না? আচ্ছা, জানেন কি একটা ব্যাট কিভাবে তৈরি হয়? রাজশাহীতে মিরাজ ইমরোলের ব্যাট কোম্পানি ঘুরে এসে সাকিব আল হাসান, সিকান্দার রাজাতের ব্যাট তৈরি সেই গল্পই জানাবেন সহকর্মী আফনান পিয়াল। ব্যাট রুটি রুজির ব্যবস্থা করে বলে ব্যাটারদের সবচেয়ে পছন্দের জিনিস। জানেন কি একটা ব্যাট কিভাবে তৈরি হয়? এই গল্পে থাকছে রাজশাহীতে যেভাবে তৈরি হয় মিরাজ ইমরুলের ব্যাট কোম্পানির এক একটা ব্যাট। শুরুতে ইংল্যান্ড থেকে আনা থরে থরে সাজানো বিভিন্ন গ্রেডের ইংলিশ উইলো থেকে বাছাই করে ব্যাটের হ্যান্ডেল কাটিং করা হয়। এই যে আমরা যে ভি কাটটা কাটছি এটা অ্যাকুরেট হতে হয়, কারণ জয়েন্ট যত অ্যাকুরেট হবে ব্যাটের লংজিভিটি তত হবে, আর হ্যান্ডেল মানে খুব লং টাইম ধরে এটা কাজ করবে এবং ছুটবে না। এরপর আঠা দিয়ে সেই হ্যান্ডেল জোড়া লাগানো হয়। পরবর্তীতে 24 ঘন্টার জন্য বিশেষ এক কেমিক্যাল দিয়ে ব্যাট ভিজিয়ে রাখা হয়। একদিন পার হলে করা হয় প্রেসিং। ব্যাট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এইটা, প্রেসিং। এইটার উপরে নির্ভর করে ব্যাটের পাওয়ার কতখানি হবে, কি তাই তো? হ্যাঁ, এটার উপরে সাধারণত নির্ভর করে থাকে। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যারা টপ ক্লাস প্লেয়ার থাকে তারা অনেক সময় দেখা যায় 120 মিটার 100 মিটার 6 হয়ে থাকে। আসলে ওইটা ডিপেন্ড করে যে আসলে ব্যাটের প্রেসিংটা কেমন হয়েছে, পিং কেমন আসছে, এইটার উপরে আসলে ব্যাটের পিংটা আসলে তৈরি করা হয়। আমি যদি আপনাকে দেখাই যেটা আফটার প্রেসিং, আমি জাস্ট খালি পুশ করছে বল, অটোমেটিকলি এটা লাফাচ্ছে। সো এটার পিংটা ভালো আসছে। প্রেসিং শেষে ব্যাটের শেপ দেয়া হয়। এক একজন ব্যাটার খেলেন এক এক শেপে, ভিন্ন ভিন্ন ওয়েটের ব্যাটে। সাকিব যেমন খেলেন 1180 গ্রাম ভরের ব্যাট দিয়ে। এভাবেই আইসিসির নীতিমালা অনুযায়ী ব্যাটের শেপ মেজার করা হয়। শাহিন ভাই, এই ব্যাটটা তো আপনি তৈরি করলেন, এখন আমি যদি চাই যে সাকিব আল হাসানের একটা ব্যাট তৈরি করব, তাহলে শেপটা কেমন হবে? আচ্ছা, আমি আপনাকে যেমন বলি, এইটা সাকিব ভাইয়ের জন্য ব্যাট আমি তৈরি করেছি। ওনার একটা স্পেশাল শেপ আছে, তো এই শেপ অনুযায়ী ওনার ব্যাট ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। তো উনি একটু মানে ফুল প্রোফাইল ব্যাট পছন্দ করে। আমি আরেকটা ব্যাট আপনাকে দেখাই, সিকান্দার রাজার ব্যাট। এই ব্যাটটাও আপনার তৈরি হয়েছে। ও আবার একটু আলাদা ডিফারেন্ট শেপে, আবার লোয়ার মিডলিং খেলে, হ্যাঁ, এবং ওর ব্যাট একটু লাইট ওর দরকার পড়ে, এই জন্য ওর ব্যাটটা লোয়ার মিডলিং করে করা হয়েছে। এরপর করা হয় ব্যাটের টোয়ার শোল্ডার ফিনিশিং, পরের ধাপে হ্যান্ডেল ফিনিশিং। একটা থাকে রাউন্ড হ্যান্ডেল আর একটা হচ্ছে ওভাল হ্যান্ডেল। কারা কোন হ্যান্ডেল দিয়ে ব্যাট করেন? মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সব প্লেয়াররাই ওভাল হ্যান্ডে খেলে। ওভাল হ্যান্ডের একটা সুবিধা যে ব্যাটটা আসলে আপনি যখন ব্যাটিং করবেন হাত থেকে ঘুরে না। যেমন মুশফিক ভাই, মিরাজ ভাই, তারপর সাকিব ভাই, আমি যখন বিরাট কোহলির ব্যাট দিয়েছি ও ওভাল হ্যান্ডেলে। যেমন আবার এদিকে আবার সচিন টেন্ডুলকার, ওর ব্যাটে যখন কাজ করছে ওনার ব্যাটে আপনার উনি আবার রাউন্ড হ্যান্ডেলে খেলে, কিন্তু উনি আবার একটু মোটা হ্যান্ডেলে খেলে। যেমন তহিদিদা, উনি আবার রাউন্ড হ্যান্ডেলে খেলে। এরপর স্যান্ডিং এবং পলিশিং, এই ধাপে ব্যাটের ফিনিশিং দেয়া হয়। যে ব্যাটগুলো ক্রিকেটারদের হাতে আসে তা মূলত এই ধাপেরই পড়ে। এরপর ব্যাটের হ্যান্ডেলে সুতো পেঁচানো হয়, গ্রিপ লাগানো হয়, আর সবশেষে স্পন্সর কোম্পানির স্টিকার লাগিয়ে পৌঁছে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। মাত্র 6000 দর্শকের মাঠে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে বার্সেলোনা। ইয়োহান ক্রেইফ স্টেডিয়ামে কাতালানদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। বার্সেলোনার এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত তাদের ঘরের মাঠ
ক্যাম্প নু প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হয়। 2024 সালের নভেম্বরে 125 বছর পূর্তি উপলক্ষে ক্যাম্প নুতে ফেরার ইচ্ছে ছিল, কিন্তু 1.5 বিলিয়নের পুনর্গঠন কাজ এখনও শেষ হয়নি। 2 বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলছে এই স্টেডিয়ামের। কয়েকবার এই মাঠে ফেরার পরিকল্পনা করেও বারবার তা পিছিয়ে দিয়েছে কাতালান দলটি। এই মৌসুমে লা লিগায় প্রথম 3টি ম্যাচ বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।